সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে ইতিবাচক বললেও সিদ্ধান্তে তাড়াহুড়োর সমালোচনা করছেন শিক্ষাবিদরা। এদিকে প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। 2026 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী 2রা জুলাই। শিক্ষার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। এরই মধ্যে এলো নতুন সিদ্ধান্ত। এবার সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে অনেক শিক্ষার্থী ও অভিভাবকরা সাধুবাদ জানালেও অনেকেই আবার জানিয়েছেন শঙ্কার কথা। কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি ইজি হতো, কোনো বোর্ডের কোশ্চেন অনেক বেশি হার্ড হতো, দিয়ে স্টুডেন্টদের ভিতরে ঝামেলা হতো। এখন এটা হবে না, তবে সব বোর্ডে একই কোশ্চেন করলে প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও সব বোর্ডে একই প্রশ্ন হয়, যদি আমরা প্রশ্নগুলো সলিউশন করতে যাই তাহলে হয়তো আমাদের মেধা বা নলেজে অনেক ক্যাচ করতে পারবো এবং সেগুলো আমরা সহজ পদ্ধতিতে লিখতে পারবো। কোনো বোর্ডে প্রশ্ন বেশি কঠিন হয়, কোনো বোর্ডে বেশি সহজ হয়। তো যেই বোর্ডে প্রশ্ন সহজ হয় ওই বোর্ডে স্টুডেন্টরা প্লাস বেশি পাচ্ছে, যে বোর্ডে প্রশ্ন কঠিন হচ্ছে ওই বোর্ডের বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। ওই দিক দিয়ে আমার মনে হয় এটা মোটামুটি অভিন্ন প্রশ্নটা ভালো হয়। মেধার মূল্যায়ন যদি বলতে চাই, অবশ্যই অভিন্ন হলে সবচেয়ে উপযুক্ত। আর যদি বলা হয় যে প্রশাসনিকভাবে এটাকে নিয়ন্ত্রণের ব্যবস্থা, সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। 2 সপ্তাহেরও কম সময় পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। কেন্দ্রীয়ভাবে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে স্বচ্ছ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ শিক্ষাবিদের। সারা বাংলাদেশের জন্য একটা প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায়, সেটা উত্তম এবং সেটা ইতিবাচক। কারণ হলো আমাদের সকল শিক্ষার্থী তখন লার্নিং আউটকাম একই মাত্রায় অর্জন করবার যে প্রচেষ্টা আমাদের থাকবে, সারা বাংলাদেশের সকল শিক্ষক, সকল প্রতিষ্ঠান সেদিকে ঝুঁকে যাবে। কিন্তু এইবারের জন্য এটা আমি মনে করি যে খুব চটজলদি হয়ে গেল। তবে সরকারি ও বেসরকারি স্কুলের প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক বলছেন শিক্ষাবিদ। তার মতে এর ফলে কোচিং সেন্টারের মালিকরা উৎসাহিত হবে। প্রাথমিক পর্যায়ে বা মাধ্যমিক পর্যায়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত কোনোভাবে সায়েন্টিফিক না। এটা অবশ্যই আমাদের অভিভাবকদের উপর এক ধরনের মানসিক চাপ ক্রিয়েট করবে, আমাদের শিক্ষার্থীদের উপরেও চাপ ক্রিয়েট করবে। এবং সবচেয়ে বড় যে অসুবিধাটা সেগুলো কোচিং সেন্টারের বিপক্ষেই কিন্তু আমাদের বর্তমান প্রশাসন বা বর্তমান শিক্ষা নীতি নির্ধারকেরা। সুতরাং সেখানে কিন্তু আবার আমরা এই কোচিং সেন্টারকেই কিন্তু আমরা উৎসাহিত করব। লটারি কিংবা পরীক্ষা, 2 পদ্ধতি বাদ দিয়ে ক্যাচমেন্ট এরিয়া ভিত্তিতে প্রথম শ্রেণীতে ভর্তি পদ্ধতি চালুর পরামর্শ শিক্ষাবিদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। জনসভা এবং রাষ্ট্রীয় কর্মসূচিতে সরকার প্রধানের নিরাপত্তা ও নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্যে ভারসাম্য রক্ষায় এসএসএফকে কৌশলী হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিরাপত্তার কড়াকড়ি যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় এসএসএফকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আর্থসামাজিক অবস্থা, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের যুগে সর্বাধুনিক প্রযুক্তিতে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এসএসএফ এর সদস্যদের কাজ করার নির্দেশ দেন সরকার প্রধান। বর্তমানে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা, ব্যবস্থা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক ও যুগ উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিকদের জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা। এই দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফকে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। নিরাপত্তার ঘেরাটোপে যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়া হয়, এই সফিস্টিকেটেড বাহিনীর হিসাবে সেদিকেও বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সরকারের নীতি নির্ধারকরা। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর মতে, দেশটিতে বাংলাদেশি শ্রমিক পাঠানোর অনিশ্চয়তার জট খুলতে পারে শীর্ষ নেতাদের বৈঠকে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে ভারত চীনের মতো শক্তিধর দেশের প্রতিযোগিতার বিপরীতে মালয়েশিয়া সফর বিএনপি সরকারের কূটনৈতিক ভারসাম্যের বার্তা। শাতিলা শারমিনের রিপোর্ট। মধ্যপ্রাচ্য যুদ্ধের সংকট, আঞ্চলিক অস্থিরতা, নতুন ভিসার বিধিনিষেধে টালমাটাল বৈশ্বিক শ্রমবাজার। এর প্রভাব পড়ছে বাংলাদেশও। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত সহ কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজারে নতুন কর্মী নিয়োগ আগের তুলনায় কমেছে। এমন বাস্তবতায় প্রাধান্য পাচ্ছে বিকল্প ও স্থিতিশীল শ্রমবাজার খোঁজার বিষয়। মধ্যপ্রাচ্যের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক কর্মসংস্থানের গন্তব্য মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে কয়েক লাখ বাংলাদেশি কর্মী বিভিন্ন খাতে কর্মরত। দেশটি থেকে আসা রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। বৈদেশিক কর্মসংস্থানের সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাচ্ছেন। নীতি নির্ধারকদের মতে দুই দেশের কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়া বাড়াতে এ সফর তাৎপর্যপূর্ণ। মালয়েশিয়া যেটা অনেকদিন ধরে বন্ধ আছে এবং এখানে নানান ধরনের একটা জটিলতাও সৃষ্টি হয়েছে, সেটা হয়তো সর্বোচ্চ লেভেল থেকে একটা সাপোর্ট দিলে একটা ইতিবাচকভাবে তার প্রভাবে হয়তো কিছুটা সমাধান হতে পারে এবং আমরা আশাবাদী। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, দেশটিতে অবৈধ বাংলাদেশিদের বৈধ করার বিষয়ে এ সফরে অনুরোধ থাকতে পারে। আর শ্রমিক পাঠাতে দুর্নীতি রোধেও দেশটির সঙ্গে নীতিগত আলোচনার আশা করা হচ্ছে। আমাদের মাইগ্রেশন কস্টটা একেবারে কমানো, যাতে এখানে যে বিগত দিনে যেই অভিযোগটা ছিল মানি লন্ডারিং, করাপশন এবং মানুষকে জিম্মি করে টাকা আদায়, এই বিষয়টা যেন এইবার না হয়। এ সফর শুধু শ্রমবাজারেই সীমাবদ্ধ নয়, বরং ভারত ও চীনের বিতর্ক এড়াতে কূটনৈতিক সম্পর্কে ভারসাম্যের বার্তা দিতেই তারেক রহমানের কুয়ালালামপুর যাত্রা বলে মনে করেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। মালয়েশিয়াটা হলো একটা কি বলা হয় ভিজিট, যেটা ওই যেই তর্কটা হয় বা যেটা নিয়ে আলোচনা হয় যে দিল্লি আগে গেল না বেজিং আগে গেল, সেটা একটু ডাইলিউট হলো যে না উনি তো প্রথম মালয়েশিয়াতে গেছে। অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক কূটনীতির সমীকরণে মালয়েশিয়া সফর তাই শুধু দ্বিপাক্ষিক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশের নতুন কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রাধিকারেরও প্রতিফলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সব পক্ষকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিদুদ্দিন স্বপন। বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের কর্মশালায় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার। প্রথমবার গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি আরও জানান, সরকার এখানে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে সংস্কারের রূপরেখা তৈরি করা সম্ভব হবে। বেসিক্যালি কথার মধ্যেই থাকবো, কোনো ইন্টারাপশন যাতে না। আমাদের এই সরকার নির্বাচনে যাওয়ার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই রাষ্ট্রকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য, একটা কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার জন্য যে সমস্ত জায়গাতে মেরামত করা দরকার সকলকে সাথে নিয়ে সেই সব জায়গাতে আমরা মেরামত করব। এবং সেই এরিয়াগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে গণমাধ্যম। এবং সেক্ষেত্রে আমরা বলে রেখেছি যে আমরা গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করব এবং সেই লক্ষ্যে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা পথ চলব। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের আন্ত ও বহির্বিভাগের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দলটি প্রতিষ্ঠা বার্ষিকীতে নেতাকর্মীরা যেন মাঠে নামতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। বিএনপি, জামাত, জুলাই যোদ্ধা সহ এনসিপি সহ যে সমস্ত রাজনৈতিক দল আমরা আন্দোলন, লড়াই, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছি, প্রশাসনের দৃষ্টি অন্যদিকে নিয়ে গিয়ে এই 23শে জুন আওয়ামী লীগ যাতে মাঠে নামার চেষ্টা না করে এটা খেয়াল রাখতে হবে। বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরাতে চায় সরকার। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে একথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল ইসলাম। তিনি জানান, পদ্মা রেল সেতুর পিলারের পাশ থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়ার নকশারই অংশ। এতে মূল স্থাপনা ঝুঁকিতে পড়বে না। মাটি কোথাও বিক্রি করা হয়নি বলেও জানান মন্ত্রী। পদ্মা রেল সেতুর নিচে পিলারের পাশ থেকে মাটি কাটার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। বৃহস্পতিবার সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ সদস্যদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মত বিনিময়ে উঠে আসে সেই প্রসঙ্গ। মাটি কেটে বিক্রি করার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে সড়ক মন্ত্রী বলেন, অতিরিক্ত এই মাটি সরানোর বিষয়টি সেতুর অবকাঠামো তৈরিরই একটি অংশ। মাটি সরিয়ে নিলেও এটি রেল সেতুর জন্য ঝুঁকিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। এই মাটি সরানো ব্রিজ বানানোর কনস্ট্রাকশনেরই অংশ, যদিও দেরি হওয়ার ফলে এখন সেটাকে মনে হচ্ছে মূল স্থাপনা জন্য ঝুঁকি হয়ে নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে মাটি সরানো হচ্ছে। এটা হলো আসল জায়গা। 2 বছরের মধ্যে রাজধানীর 4টি বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার পাশাপাশি শিগগিরই রাজধানীর বিভিন্ন স্থানে থাকা বাস কাউন্টার সরিয়ে পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কথা জানান তিনি। তুলে ধরেন, বাস, মেট্রো, মনোরেলের সমন্বিত উদ্যোগে সড়কে শৃঙ্খলা ফেরানোর পরিকল্পনা। বাস স্ট্যান্ডগুলি 2 থেকে 2.5 বছরের মধ্যে, গাবতলীটা হিমায়তপুর, আপনার মহাখালীটা হচ্ছে উত্তরা আব্দুল্লাহ, কাছাকাছি ওখানে 50 বিঘা জায়গা অ্যাকোয়ার করতে চলেছি আমরা ইতিমধ্যে। তার আগ পর্যন্ত ডিপোটা হবে 300 ফিটে। কাজপুরেরটা চলে যাবে, কাজপুরে চলে যাবে সায়দাবাদেরটা, ফুলবাড়ি একটা চলে যাবে কিরানীগঞ্জে, অর্থাৎ এভাবে শিফট হচ্ছে। শিগগিরই মিটার গেজ লোকোমোটিভ ও কোচ আসছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলার সঙ্গে কমিউটার ট্রেন সহ বিভিন্ন রুটে ট্রেন সার্ভিস বাড়াবে সরকার। বাস মালিক সমিতিরা বলেছে তারা ওই পরিবেশ পেলে, জায়গা পেলে তারা নিজেরাই ওখানে অবকাঠামো করে নেবে বাস স্ট্যান্ড। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। অধিগ্রহণ করা জমি অর্পিত সম্পত্তি কিনা প্রশ্নে সাংবাদিকদের উপর চড়াও সাদুল্লাপুর এসিল্যান্ড। হুমকি ইউএনওর, প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার দাবি প্রশাসনের। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। দেশের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির রিজার্ভ চুরির ঘটনায় 10 বছরেরও বেশি সময় তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। এর মধ্যে ফিলিপিন্স, ভারত, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত কর্মকর্তা জানান, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পরামর্শ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 2016 সালের ফেব্রুয়ারিতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে প্রায় $1 বিলিয়ন সরিয়ে নেওয়ার চেষ্টা হয়। যদিও অধিকাংশ লেনদেন আটকে দেওয়া সম্ভব হয়, তবুও $101 মিলিয়ন সরিয়ে নিতে সক্ষম হয় আন্তর্জাতিক হ্যাকার চক্র। চুরি যাওয়া $81 মিলিয়ন স্থানান্তর করা হয় ফিলিপিন্সের আরসিবিসি ব্যাংকে থাকা 4টি অ্যাকাউন্টে। এছাড়া বাকি $20 মিলিয়ন পাঠানো হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে শ্রীলঙ্কায় $20 মিলিয়ন স্থানান্তরের প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপিন্স থেকে প্রায় $15 মিলিয়ন পুনরুদ্ধার করতে সক্ষম হয়। চাঞ্চল্যকর এই আর্থিক কেলেঙ্কারির ঘটনায় বড় প্রশ্নের মুখে পড়ে দেশের ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা। ঘটনার পর দায়িত্ব ছাড়েন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান। 1 দশকের বেশি সময় ধরে তদন্তের পর খসড়া অভিযোগপত্র প্রস্তুত করেছে সিআইডি। এতে তৎকালীন গভর্নর সহ দেশি বিদেশি 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি। অভিযোগপত্রে সাবেক ডেপুটি গভর্নর আবুল কাশেম, সাবেক নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা ও মেজবাউল হক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান, সাবেক মহাব্যবস্থাপক AFM আসাদুজ্জামান এবং উপপরিচালক জুবাইর বিন হুদার নাম রয়েছে। এছাড়া অভিযুক্তের তালিকায় বাংলাদেশ ব্যাংকের তৎকালীন আইটি উপদেষ্টা ভারতের রাকেশ আস্থানা সহ ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও চীনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামও এসেছে। অভিযোগপত্রটি যাচাই বাছাই করছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। আইনি পরামর্শ পেলে নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। বিশ্বের যে কোনো প্রান্তে বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধে সংশ্লিষ্ট হয়, তারও বিচার করার বিধান কিন্তু এই সিআরপিসিতে আছে। আবার ধরেন, বাংলাদেশের বাহিরের কোনো নাগরিক বাংলাদেশের কোনো ঘটনা নিয়ে কোনো অপরাধ সংশ্লিষ্টতায় থাকে, তারও বিচার কিন্তু বাংলাদেশের মাটিতে করা সম্ভব।
রিজার্ভ চুরির ঘটনায় 10 বছর পর অভিযোগপত্রে স্বস্তি। দ্রুত ও ন্যায়সঙ্গত বিচারের মাধ্যমে দেশেরও আর্থিকভাবে ক্ষতি অনেকটাই পূরণ হবে বলে আশা বাংলাদেশ ব্যাংকের। যে বাংলাদেশ ব্যাংকের 10 জন কর্মকর্তার নাম ওইখানে এসেছে ড্রাফট রিপোর্টে। এখন চূড়ান্ত রিপোর্টে কি আসে দেখা যাক, এবং তারপর যখন বিচার কার্য চলার পর চূড়ান্ত যে রায় আসবে তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক অবশ্যই একটা স্বস্তির জায়গায় আসবে। বাংলাদেশ ব্যাংক আশা করে দ্রুত সঠিক ন্যায়সঙ্গত বিচার কার্য সম্পন্ন হবে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি এবং প্রাতিষ্ঠানিক যে ক্ষতি হয়েছে তা অনেকটাই পুষিয়ে আনা সম্ভব হবে। এই ঘটনায় 2016 সালে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন উপপরিচালক জুবায়ের বিন হুদা মতিঝিল থানায় মামলাটি দায়ের করেন। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়েছে। সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বলছে 2025 সালে শেষে এই জমার পরিমাণ দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,678 কোটি টাকা। 2021 সালের পর এটি সুইস ব্যাংকে বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমার রেকর্ড। ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ ছিল 83 কোটি 11 লাখ সুইস ফ্রাঁ। 2024 সালে জমা অর্থের পরিমাণ ছিল 58 কোটি 95 লাখ সুইস ফ্রাঁ। তবে সুইস ব্যাংকে জমা হওয়ার সব অর্থই পাচার করা নয়, এর মধ্যে ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের বৈধ আমানত এবং প্রবাসী বাংলাদেশিদের অর্থও রয়েছে। 5 দিন ধরে কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের মা বাবাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 5 জন। এদিকে চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদীপথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টা। কুড়িগ্রামের রৌমারীর শূন্যরেখায় কাটছে মানবেতর জীবন। বৃহস্পতিবার গয়টাপাড়া সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা 2 শিশু ও তাদের বাবা মাকে দেখা যায়নি, তবে এখনও রয়েছেন 2 যুবক। পাশের বন্ধুরচর সীমান্তে পুশিন চেষ্টার শিকার আরও 3 যুবক, তাদের অবস্থানও এখন শূন্যরেখায়। এদিকে বাংলাদেশে ভারতীয় বাহিনীর ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে বিজিবি, তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয়রাও। 2 জন যা আছে এখানে, সে 2 জনের অবস্থা খুবই খারাপ। কষ্ট, দুর্দশা, ঝড় বৃষ্টির মধ্যে বজ্রপাত হইতেছে, তার মধ্যে তারা এইভাবে কষ্ট করে আছে, তাদের যে কোনো একটা হিতহিত করা দরকার। চাঁপাইনবাবগঞ্জের প্রায় 54 কিলোমিটার কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে নদী পথে পুশিনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বিএসএফ। বুধবার রাতেও বিভীষণ সীমান্তে কয়েকজন নারী পুরুষকে জড়ো করলে স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধায় ফিরিয়ে নেওয়া হয়। জেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। সীমান্ত এলাকায় যদি কোনো অপরিচিত নাগরিককে দেখেন তাহলে বিজিবি ক্যাম্পে খবর দিবেন, না হলে আটক করবেন। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 90তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। একঝাঁক নবীন সেনা কর্মকর্তার সুসজ্জিত কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে 90তম দীর্ঘমেয়াদী কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, পরিদর্শন করেন প্যারেড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান সেনাপ্রধান। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক সেনাবাহিনী প্রয়োজন। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে নানা ধরনের বাস্তবমুখী উন্নয়নমূলক পরিকল্পনা গৃহীত হয়েছে। এবছর দীর্ঘমেয়াদী কোর্স শেষে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন 191 জন ক্যাডেট, যাদের মধ্যে আছেন ফিলিস্তিন, তানজানিয়া সহ 4টি দেশের মোট 7 জন বিদেশি। কমিশনপ্রাপ্ত 184 বাংলাদেশির মধ্যে 166 জন পুরুষ ও 18 জন নারী। প্যারেড শেষে শ্রেষ্ঠত্ব অর্জন করা ক্যাডেটদের পদক তুলে দেন জেনারেল ওয়াকারুজ্জামান।
পরে নবীন ক্যাডেটদের আনুষ্ঠানিক শপথ পাঠ করানো হয়। নবীন কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। দীর্ঘ পরিশ্রম করেছি 3 বছর, পরিশ্রম করার পর যখন আসলে র্যাঙ্ক ব্যাজ পরীক্ষা করতে চলেছি, আমরা আসলে আনন্দিত। বাংলাদেশ মিলিটারি একাডেমির সকল সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশিক্ষক এবং যারা আছেন ওনাদের দিক নির্দেশনা, সহযোগিতা ও শিক্ষায় আমাকে আজকের অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আর ভাষা প্রকাশ করতে পারছি না। আমার ছেলে যে এত কঠোর পরিশ্রমী করে তার সফলতা অর্জন করেছে, আমি এর জন্য খুবই আনন্দিত। সেনাবাহিনীর নবীন কর্মকর্তা হিসেবে আমার অনেক ভালো লাগছে। It is a very special day for everyone who gets commissioned and becomes an officer in Bangladesh Army today. And I was telling them they'll remember this throughout their life because they become an officer today. And for me personally, it's a big honor to have been invited to attend the passing out parade of 91st course of Bangladesh Academy. Such a happy occasion as the passing out in the academy and see the young leadership getting commissioned from the academy. Beautiful country, beautiful people. My impressions here are that we will always remain brothers. You know, the sentiments that I felt here are beyond words. It's wonderful to come here and I would hope to come back here again. অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত তারা। এরপর সেনাপ্রধান ভাটিয়ারীতে 2য় ব্যাটালিয়নের উদ্বোধন করেন। এছাড়া বিএমএ পার্ক, ফেমেজ সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরের শিবচরে 15.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক পৌর শিশু পার্ক। এরই মধ্যে প্রকল্পের কাজ শেষ হয়েছে 97%। শিশুদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রমে এটি বেশ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। জনস্বার্থে আগামী 1 মাসের মধ্যে পার্কটি চালুর কথা জানিয়েছে জেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাহাদাত আকন। বাহির থেকে প্রহর গুনছে শিশু কিশোররা। শিশু পার্কের ভেতরে প্রবেশ করে আনন্দমুখর পরিবেশে সময় কাটানোর অপেক্ষার পালা যেন কিছুতেই শেষ হচ্ছে না। পার্কটি উদ্বোধন হওয়ার আগেই প্রতিদিন ভিড় করছে শিশু কিশোর সহ নানা বয়সী মানুষ। মাদারীপুরের শিবচর পৌরসভার বড়দোয়ালি এলাকায় 5 একর জমির উপর 2023 সালের অক্টোবরে শুরু হয় পৌর শিশু পার্ক নির্মাণ কাজ। শিবচর পৌরসভার তত্ত্বাবধানে 15 কোটি 67 লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি মাসের জুনে। তাই শেষ মুহূর্তে কার্যক্রম চলছে খুব জোরে সোরে। শিশু কিশোর ও পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছে নাগরদোলা, জাম্পিং ক্যাঙ্গারু, বাম্পার কার, হ্যাপি সুইং, বিশাল যান্ত্রিক দোলনা, 9D মুভি রাইড সহ 14 আইটেমের বিনোদনমূলক স্থাপনা। শিশুদের মানসিক বিকাশে পার্কটি ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী ও নাগরিক সমাজ। এটা উদ্বোধন হলে অনেকে খেলাধুলা করতে পারবে, অনেকে দেখা যেতেছে যে অনেক বাচ্চা টাচ্চা নিয়ে আসলে অনেক ভালোভাবে একটা সময় কাটাতে পারবে। শিশুদের বিনোদনের জন্য একমাত্রই স্থান হচ্ছে এটা। এই পার্কটা উদ্বোধন হলে আমাদের এই অঞ্চলের কোমলমতি শিশুরা সহ সমস্ত মানুষ এখানে উপকৃত হবে এবং তাদের মনের এনজয়টা, আনন্দ ফুর্তিটা এখানে উপভোগ করতে পারবে। এদিকে জেলা প্রশাসন বলছে সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই উদ্বোধন হবে এই শিশু পার্ক। আমি যতটুকু জেনেছি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে কথা বলে, তাদের কথা এরকমই যে আগামী 1 মাসের মধ্যে এটা চালু করা সম্ভব হবে, যদি বিদ্যুতের লাইনটি এর মধ্যে সম্পন্ন হয়। রাজধানীর বিজয়নগরের শরীফ অ্যান্ড সন্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠান বাস্তবায়ন করছে পার্কের নির্মাণ কাজ। এখানে একাধিক নিরাপত্তা কর্মীর পাশাপাশি সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ময়নাকাটা নদীর পাড়ে নির্মাণ করা হয়েছে আধুনিক পৌর শিশু পার্ক। এটি চালু হলে একদিকে উপজেলার শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জায়গা হবে, অন্যদিকে অনেকেই খুঁজে পাবেন কর্মসংস্থান। তাই এটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। মানিকগঞ্জে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে চলাচল নিষিদ্ধ 3 চাকার যান। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়ক নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতার কথা জানিয়েছে পুলিশ। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়ক, যেখানে দূরপাল্লার বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি ও ব্যাটারি চালিত 3 চাকার ছোট যানবাহন, অথচ মহাসড়কে এসব যান চলাচল অবৈধ।
এসব যানবাহনের চালকদের নেই দক্ষতা, এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মহাসড়কে দূরপাল্লার যান চলাচল নির্বিঘ্ন করতে 3 চাকার যানবাহনের চলাচল বন্ধের দাবি স্থানীয়দের। 3 চাকার যানবাহন যেগুলো আছে এইগুলো হঠাৎ করে ঢুকায় দেয়, এমন সময় আছে যে আমাদের গাড়ি কন্ট্রোল করতে পারি না। আমরা রাস্তায় বাইরে ঠিকই, খুব রিস্ক লয় এখন। ব্যাটারি চালিত যদি যতগুলো গাড়ি আছে সবগুলোই যানজটের মূল কারণ। গাড়ি টান দিব, সামনে দেশে পাক দেয়, দুর্ঘটনা ঘটে ওদের কারণে, নাম পরে বড় গাড়ি আলাদের। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা অব্যাহত রয়েছে জানিয়েছে পুলিশ। জনসচেতনতা আনতে হবে মানুষের মাঝে, যেন হাইওয়েতে 3 হুইলার না ব্যবহার হয়। আমরা প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। হাইওয়ে পুলিশের দেয়া তথ্য মতে চলতি বছরে জেলায় ছোট বড় 30টি দুর্ঘটনায় 15 জন নিহত ও 80 জন আহত হন। সময় সংবাদ, মানিকগঞ্জ। জাপানের ওসাকা এবং কোপে বন্দরের আদলে জলসীমা গড়ে তুলতে দীর্ঘ 7 বছর পর নিজেদের জলসীমা আরও 10 নটিক্যাল মাইল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এবার সীতাকুণ্ড হয়ে মিরসরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত অন্তর্ভুক্ত করে 72 নটিক্যাল মাইলের প্রস্তাব পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে বাড়তি জলসীমায় অর্থনৈতিকভাবে লাভবান হলেও জাহাজের নিরাপত্তা নিশ্চিতে জটিলতার শঙ্কাও থেকে যাচ্ছে। স্বাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ 2019 সালে কক্সবাজারের মহেশখালীর মাতার বাড়ি পর্যন্ত বিস্তৃত করে 50 নটিক্যাল মাইল বাড়িয়ে নিজেদের জলসীমা 62 নটিক্যাল মাইল করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর এবার জলসীমা বাড়ানো হচ্ছে উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড হয়ে মিরেশ্বরাই ইকোনমিক জোনের উপকূল পর্যন্ত। সীতাকুণ্ড উপকূলবর্তী শিপ ব্রেকিং ইয়ার্ডও এবার বন্দরের সীমায় আসছে। মূলত নির্ধারিত সীমায় অবস্থানকারী নৌযানগুলো থেকে নির্দিষ্ট হারে শুল্ক পায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বছরে যার পরিমাণ অন্তত 1000 কোটি টাকা। নদীর যে গভীরতা রয়েছে সেটা নাব্যতার বিবেচনান্তে এটা আমরা করেছি। তো এটা যদি আমরা চালু করতে পারি তাহলে বন্দরের সীমানা 72 নটিক্যাল মাইল পর্যন্ত হবে। 400 বছরের পুরাতন এই বন্দর আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সময় নির্ধারিত জলসীমা ছিল মাত্র 6 নটিক্যাল মাইল। 2011 সালে জলসীমা আরও 6 নটিক্যাল মাইল বাড়িয়ে আলফা, ব্র্যাভো এবং চার্লি অ্যাঙ্কারেজে বিভক্ত করা হয়। আর এখন এই 3টির সীমায় পরিবর্তন এনে সন্দ্বীপের প্রথম অক্ষর এস নামে নতুন আরও একটি অ্যাঙ্কারেজ করা হবে। একই সঙ্গে কর্ণফুলী নদীর মোহনা হয়ে পতেঙ্গা এলাকায় অবস্থানরত লাইটারের জাহাজগুলোকে সন্দ্বীপ চ্যানেলের কাছাকাছি এলাকায় নিয়ে যাওয়া হবে। সার্ভিস যদি আপনি না দেন, কোনো সার্ভিস প্রোভাইড না করেন, কন্টিনিউয়াস ড্রেজিং না করেন, তাহলে পোর্ট সীমা শুধু বাড়ালেই হবে না, ওইখানে সার্ভিসগুলোও দিতে হবে। ওখানে বয়গুলো, চ্যানেলের ড্রেজিং, এই সমস্ত কিছু স্থাপন করতে হবে যাতে নিরাপদে নৌ চলাচল করতে পারে। মূলত পতেঙ্গা উপকূল ঘেঁষে গড়ে উঠছে দেশের অন্যতম বৃহৎ মেগা প্রকল্প বে টার্মিনাল, যেখানে ভিড়বে সবচেয়ে বড় সাইজের জাহাজগুলো। একই সঙ্গে মিরেশ্বরাই ইকোনমিক জোনের পণ্য আনা নেওয়ার সুবিধার্থে কাজ করবে বন্দরের এই নতুন জলসীমা। তবে এর মধ্যে বাড়াতে হবে উপকূলরক্ষী কোস্টগার্ডের সক্ষমতা, কারণ নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশের বিশাল জলসীমায় আমদানি রপ্তানি কাজে নিয়োজিত বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। আরও দ্রুত গতিসম্পন্ন জলযান আমাদের ইনভেন্টরিতে অ্যাড করতে হবে, প্রযুক্তি নির্ভর সব কিছু। তা আমাদেরকে হেলিকপ্টার বা ড্রোন, তারপর হচ্ছে যে নজরদারি, সেখানের মধ্যে আমাদেরকে প্রযুক্তির সমন্বয় ঘটাতে হবে। কন্টেনারবাহী জাহাজগুলো বন্দরের জিসিবি, সিসিটি এবং এনসিটিতে বাড়তি নিয়ে পণ্য খালাস করে, বছরে যার পরিমাণ 32 লাখের বেশি। এছাড়া বাল্ক পণ্য হিসেবে পরিচিত চাল, গম, সিমেন্ট, ক্লিংকার, স্ক্রেপ লোহাবাহী মাদার ভেসেলগুলো মূলত বহির্নোঙরে অবস্থা নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। বছরে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে 4000-এর বেশি। 62 নটিক্যাল মাইল থেকে বেড়ে বন্দরের জলসীমা হচ্ছে 72 নটিক্যাল মাইল। মিরেশ্বরা থেকে বিস্তৃত হচ্ছে কক্সবাজারের মাতার বাড়ি পর্যন্ত। বিশাল এই সমুদ্র সীমায় জাহাজের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা দেওয়া এখন কঠিন চ্যালেঞ্জ, এমনটি বলছেন ব্যবসায়ীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মানিকগঞ্জে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনেও খুশি নেই তারা। খরচ বাড়ায় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ার দাবি কৃষকের। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সরকার ধান সংগ্রহ শুরু করেছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট।
ফসলের মাঠে চলছে ধান মারাই, পাকা ধানের মৌ মৌ গন্ধে মুখর চারপাশ। মন কাড়া এমন দৃশ্য গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বাড়ালেও কৃষকদের দাবি ভালো নেই তারা। একে তো শ্রমিকের মজুরি চড়া, তার উপর সার কীটনাশক ব্যয় বেড়েছে। কৃষকেরা জানান এ অবস্থায় ধানের কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না তারা, এতে উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা তাদের। কামলার দাম বেশি, এই দাম দিয়ে আমার পোষাইতেছে না। কীটনাশকের জন্য খুব সমস্যা হচ্ছে, তারপরে ডিজেলের দাম বেশি, পয়সা থাকাই খুব কঠিন দাঁড়াইছে। খুব ক্রাইসিস অবস্থা, সার সুরাই না একরকম করে বুনি, তাতে দেখা যায় যে আমাকে সব দিকেই লস হয়ে যায়। কৃষি বিভাগ জানায় ৩৬ টাকা কেজি দরে জেলা থেকে সরকারি পর্যায়ে ৩৩৮ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান গণতান্ত্রিক সরকার এই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য একটি প্রক্রিয়া গ্রহণ করেছে। আমরা আশা করছি এই প্রক্রিয়াটি বাস্তবায়িত হলে কৃষকের যে প্রত্যাশা সেটি পূরণ হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে ৪৮,৭৬৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। ফরিদপুরে পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এক সপ্তাহে বিলীন অর্ধ কিলোমিটার এলাকা, যেখানে চাষ করা হয়েছিল বিভিন্ন ধরনের ফসল। ভাঙন ঝুঁকিতে রয়েছে একাধিক স্থাপনা, তবে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তীব্র স্রোত আর ঢেউয়ের গর্জন, চোখের পলকেই ফসলি জমি গ্রাস করছে প্রমত্তা পদ্মা। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে ভয়াবহ রূপ ধারণ করেছে ভাঙন। গত এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা। যেখানে কয়েকদিন আগেও ছিল সবুজ ফসলের মাঠ, আজ সেখানে শুধুই থই থই পানি। হঠাৎ এই ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। মুহূর্তের মধ্যেই বিলীন শত একর ফসলি জমি, অনেকেই সরিয়ে নিয়েছেন বসতবাড়ি। আমি বাড়ি 3 বার ভাঙছি, আবার ফিরে নদী আমার বাড়ির কাছে এসে গেছে, অল্প কিছু পাকে আছে। ফসলের জমি টমি সব নদীর ভিতরে কিচ্ছু নাই, এনে আছে খালি গর্তটুক। নদীর গর্ভে অন্তত 10-15টা গ্রাম বিলীন হয়ে গেছে। তীব্র ভাঙন ঝুঁকিতে স্থানীয় স্কুল, ক্লিনিক, মাদ্রাসা, মসজিদ সহ একাধিক ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। এছাড়াও যে কোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে আরও শতাধিক পরিবারের মাথা গোঁজার ঠাঁই। দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। হাই স্কুল, একটা মসজিদ, একটা ক্লিনিক, হাসপাতাল এ চলে গেলে আমাদের খুব অনেক সমস্যা হয়ে যায়। এখানে স্থায়ী একটা বাঁধ চাই, স্থায়ী একটা বাঁধ দিলে আমরা একটু নিরাপত্তায় থাকতে পারবো। ভাঙন রোধে ব্যবস্থা নিতে দ্রুতই জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া অস্থায়ী বাঁধের জন্য ইতোমধ্যেই প্রকল্প নেওয়ার কাজ চলছে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা স্থায়ী প্রকল্প হাতে নিয়েছি, আমাদের বর্তমানে প্যাকুলনের কাজ চলমান। আমরা নকশা এবং আমাদের স্টাডি হয়ে গেছে। আমরা আশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই প্রকল্পটাকে প্রস্তুত করে আমাদের মিনিস্ট্রি এবং প্ল্যানিং কমিশনে প্রেরণ করে এটাকে অনুমোদন পর্যায়ে নিয়ে যেতে পারবো। কয়েক বছরের অব্যাহত ভাঙনে মানচিত্র থেকে একটু একটু করে মুছে যাচ্ছে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়ন। সময় সংবাদ, ফরিদপুর। মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে টিসিবির গোডাউন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাদারীপুর সদরের চরমুগড়িয়া এলাকায় ডিলার ইসমাইল মোল্লার গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। তবে তার আগে গোডাউনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বহুতল মার্কেটের বেসমেন্টে জেনারেটর রুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের হাটে রূপালী ইলিশের ঝিলিক। ইলিশ ছাড়াও নদী, নালা, খাল, বিলের হরেক রকম তাজা মাছও তোলা হয়েছে হাটটিতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল।
1 নভেম্বর থেকে যেই নিষেধাজ্ঞা শুরু হয়েছিল 8 মাসে, সেটি কিন্তু 30শে জুন শেষ হতে যাচ্ছে। যে ঝাটকা ধরার ব্যাপারে সেই নিষেধাজ্ঞার পরে কিন্তু বাজারে বিপুল পরিমাণ ইলিশ আসবে এরকমটাই কিন্তু ধারণা করছেন এখানকার যারা আড়তদার রয়েছেন। তবে এখন যে বর্ষা মৌসুম, সেখানে কিন্তু বড় বড় ইলিশ পাওয়া যাচ্ছে। তবে আজকে কিন্তু একদিনের ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশের দাম বেড়েছে অন্তত 200 টাকা, এবং তারা বলছেন যে চাহিদা বেশি, কিন্তু এখানকার যারা ভোক্তা তারা কিন্তু এই জন্য দায়ী করছেন সিন্ডিকেটকে। তারা বলছেন যে এই যে ইলিশ গেলকাল যে ইলিশ বিক্রি হচ্ছে, সেই একই ইলিশ কীভাবে একদিনের ব্যবধানে 200 টাকা বেড়ে যায় সেটি কিন্তু তারা কোনোভাবে মানতে পারছেন না। এবং এখানে যে ইলিশগুলো পাওয়া যাচ্ছে আপনারা দেখছেন, এগুলো বেশিরভাগ কিন্তু সামুদ্রিক ইলিশ, এবং উপকূলীয় এলাকা থেকে এই ইলিশগুলো পদ্মা সেতু হয়ে এখানে আসছে। এবং এই ইলিশ ছাড়াও কিন্তু এখানকার যে পদ্মা এবং মেঘনার বিপুল ইলিশ পাওয়া যেত সেটি কিন্তু কমে গেছে। এবং জেলা মৎস্য অফিস বলছে যেটি তারা প্রতি বছর জুলাই থেকে জুন পর্যন্ত হিসাব করে, সেই হিসাবে কিন্তু এবার বলছেন তারা প্রায় 800 মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে এখানে, এবং যেটি অন্যান্য মাছের ক্ষেত্রে প্রায় 31,000 মেট্রিক টন উৎপাদনের কথা বলছেন। তবে সারা দেশে যে 5,71,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়, সেটি কিন্তু বিদেশে রপ্তানি করে অন্তত জিডিপির 1% আয় হয়। কিন্তু এখানকার যে যারা প্রান্তিক জেলে রয়েছেন তারা কিন্তু বলছেন যে ইলিশ উৎপাদনে সহ অন্যান্য মাছের উৎপাদনে এখন হুমকি হয়েছে। নদীর যে দূষণ, প্রচুর দূষণ চলছে। তারা বলছেন যে নদীতে যে কেমিক্যাল এবং এখানকার যে বিভিন্ন রকম মিল কলকারখানা, তারা কিন্তু সরাসরি নদীতে কেমিক্যালযুক্ত পানি ছেড়ে দিচ্ছে। একই সঙ্গে কিন্তু নদীতে কারেন্ট জালের দাপট অনেক বেড়ে গেছে, এবং কারেন্ট জালের দাপটের কারণে কিন্তু মাছ একেবারে সমুদ্র থেকে নদীর দিকে আসতে পারছে না। একই সঙ্গে ডুবোচর এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কিন্তু এই মিঠা পানিতে মাছের যে উৎপাদন সেটি কমে গেছে বলে তারা দাবি করেছেন, এবং সে কারণে কিন্তু এই বর্ষায় মাছ যথাযথ পাওয়া যাচ্ছে না বাজারে। তো এই ছিল মুন্সিগঞ্জ থেকে মাছের হাটের সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর হরমুজ প্রণালী স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছে দুপক্ষ। তেহরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট চাপ ও কৌশলে চুক্তিতে যেতে বাধ্য করেছেন বলে মন্তব্য করেছেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। সমঝোতা ঘিরে যুক্তরাষ্ট্রের খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শুরু হয়েছে 60 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা পর্ব। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া এই সময়সীমার মধ্যে যুদ্ধ পরবর্তী বিরোধ নিষ্পত্তি, পারমাণবিক ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করার কথা রয়েছে দুপক্ষের। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের আরব উপসাগর এবং ওমান সাগর উপকূলের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের ওপর আর কোনো বাধা দেয়া হচ্ছে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো এখনও উপসাগরীয় অঞ্চলে অবস্থান করবেন বলেও জানিয়েছে তারা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নিজেদের প্রভাবের বার্তা দিয়েছে ইরান। জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। তবে তার জন্য জাহাজগুলোকে পারস্য উপসাগরীয় প্রণালী কর্তৃপক্ষের কাছে চলাচলের আবেদন জানাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির দাবি, নানা চাপ ও কৌশল ব্যবহার করে এই চুক্তিতে যেতে বাধ্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি নিয়ে তার ভিন্নমত থাকলেও ইরানের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতির ভিত্তিতে এতে অনুমোদন দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা মানেই ওয়াশিংটনের অবস্থান মেনে নেওয়া নয় বলেও সাফ জানান ইরানের সর্বোচ্চ এই নেতা। ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সমঝোতা ঘিরে এবার খোদ রিপাবলিকান শিবিরেই দেখা দিয়েছে অসন্তোষ। দলটির কয়েকজন প্রভাবশালী নেতা ও সিনেটর অভিযোগ করেছেন এই চুক্তি ইরানকে কৌশলগত সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা যায়নি, বরং হরমুজ প্রণালীকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ আরও বাড়িয়েছে। এমনকি এটি দশকের মধ্যে সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ভুল বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
ইরানের সঙ্গে সমঝোতার পথে অগ্রগতি হলেও এখনই নিষেধাজ্ঞা শিথিলের কোনো ইঙ্গিত দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলস বলছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো প্রশ্নই ওঠে না। নাসরিন রুমি, সময় সংবাদ।